নাকি শুনতে পারো? আদাব স্যার, শোনা যাচ্ছে স্যার। জি শোনা যাচ্ছে জি স্যার। স্যার, স্যার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো ওই যে আমাদের ইন্টারনেটে একটা সমস্যা আছে এখানে। অনেক সময় দেখা যাচ্ছে কি কানেকশন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, এই জন্য মাঝে মাঝে সমস্যা হবে। সমস্যা হলে আবার আমাকে বলিও, সেরকম হলে মোবাইলে বলিও, তখন আমি আবার রিকানেক্ট দেব। তো আজকে প্রথমে বলবো যে আজকে যে ক্লাসটা সেটা হলো ইন্ট্রোডাকশন টু মাইক্রোবায়োলজি। আর এর আগে একটা পরিচিতি পর্ব করা ভালো। এখন যেহেতু তোমরা দূরে আছো, সবার সঙ্গে পরিচিত হওয়া সম্ভব নয়, তো আমার পরিচয়টা দেই এবং আমার ডিপার্টমেন্টের যে পরিচয় সেটা দিই। আমি ডাক্তার যোগেন্দ্র সরকার, সেটা অলরেডি তোমরা জেনেছো, সহযোগী অধ্যাপক এবং বিভাগের প্রধান। আর এছাড়া আমাদের এখানে আরো দুইজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, তারপরে তিনজন লেকচারার আছে। এই নিয়ে আমাদের ডিপার্টমেন্ট গঠিত। তোমাদের ক্লাস প্রায় ধরো লেকচার ক্লাসই হবে 100টা, এবং আমি মনে করি তোমাদের থার্ড ফেজে 3টা সাবজেক্ট, একটা মাইক্রোবায়োলজি, প্যাথোলজি এবং ফার্মাকোলজি, তাই তো? এখন এই 3টার মধ্যে কিন্তু সবচেয়ে ভাস্ট সাবজেক্ট তোমার হলো মাইক্রোবায়োলজি। এটাকে বলা হয় হেটারোজেনাস সাবজেক্ট। কারণ দেখো এখানে কতগুলো মাইক্রোবায়োলজির মধ্যে কতগুলো কম্পোনেন্ট আছে দেখো। একটা হলো জেনারেল মাইক্রোবায়োলজি, সিস্টেমিক মাইক্রোবায়োলজি, ভাইরোলজি, প্যারাসাইটোলজি, মাইকোলজি, ইমিউনোলজি এবং ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি। 6টা কম্পোনেন্ট নিয়ে কিন্তু মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, অনেক পড়তে হয়। আর এই সাবজেক্টের বই কিন্তু কোনোটাই কিন্তু না, মানে ফুলফিল না, অনেক বই পড়তে হয়। তো এই জন্য তোমাদের বই যাতে বেশি না পড়তে হয়, আমি তোমাদের শর্ট, যেহেতু তোমাদের মনে করো প্রায় কোর্স তো 1 বছর, কিন্তু 1 বছর তো তোমরা পাও না। আর দেখা যায় তোমাদের মেটার পরীক্ষা হয় মার্চের মধ্যে ছাড়তে হয়, তো মার্চের মধ্যে ছাড়তে হয়, যার ফলে তোমাদের শর্ট ডিউরেশনের মধ্যে ক্লাস শেষ করতে হয়। তো ক্লাস প্রতি বছর আমরা শুরু করি আগস্টের আগস্টের প্রথম, জুলাইয়ের শেষে অথবা আগস্টের প্রথমে আমরা ক্লাস শুরু করে দিই। কিন্তু এইবারে বিভিন্ন কারণে দেরি হয়ে গেল। তার মধ্যে একটা কারণ হলো যে করোনা, কোভিড-19, এটার ইনসিডেন্টের জন্য গোটা খালি বাংলাদেশ না, গোটা পৃথিবীব্যাপী চলছে। এটার জন্য কিন্তু ক্লাসটা অনেক পিছিয়ে গেল। এবং আমি আমাদের যে আর্টিফিশিয়াল মেশিন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে স্থাপন করা হয়েছে, তোমরা হয়তো জানো না। এবং আমি কিন্তু 4টা ডিস্ট্রিক্টের দেখাশোনা করি। একটা হলো দিনাজপুর দেখি, তারপরে ঠাকুরগাঁ, পঞ্চগড় এবং নীলফামারী ডিস্ট্রিক্ট, এই 4টা ডিস্ট্রিক্টের কাজ আমি করি, যার ফলে আমাদের উপরে লোডটা বেশি। এবং আমি দেখো সকাল 9টার মধ্যেই কলেজে আমি করি, এবং যাইতে যাইতে আমার 6টা 7টা বেজে যায় প্রতিদিন। এমনকি আমার এক রাত্রে মাঝে মাঝে 2:30টা পর্যন্ত আমরা কাজ করেছি। তারপরে আমরা খুব চাপে থাকি, অনেক প্রেশার আছে। এই প্রেশারের মধ্যেই ক্লাস আমি শুরু করতাম, অনেক আগে শুরু করতাম, কিন্তু আমি গত 2 তারিখে নিজেই করোনা আক্রান্ত হইলাম। তারপরে আইসোলেশনে ছিলাম 14 দিন। তারপরে পরীক্ষা করে আবার নেগেটিভ হওয়ার পরে তারপর 14 তারিখ থেকে আবার অফিস করতেছি। এগুলো কারণে অনেক দেরি হয়ে গেল। তো এই জন্য আমার কিন্তু ক্লাস একটু বেশি নেব, সপ্তাহে 5টা করে নেওয়ার কথা, সেখানে আমি 6টা নেব। শুক্রবারটা বাদ দিয়ে 6টাই নেব, তোমরা ওইভাবে সময় দেবা। আর অন্য সাবজেক্টের সঙ্গে আমি কিছু কম্পেয়ার করব, সেটা দেখো যে ফার্মাকোলজি সাবজেক্ট কিন্তু ছোট, একটু টার্মগুলো কঠিন, ওই জন্য একটু কঠিন মনে হয়, কিন্তু সাবজেক্ট খুব ছোট, বেশি পড়তে হয় না। আর প্যাথোলজি এটা বড় সাবজেক্ট, কিন্তু এমবিবিএস লেভেলে খুব বেশি পড়তে হয় না। কারণ হলো যে, যেমন ধরো প্রথম হলো জেনারেল প্যাথোলজি তোমার রবিনস প্যাথোলজি পড়লেই এবং ক্লাস যে লেকচার এটা পড়লে মোটামুটি হয়ে যায়। এরপরে তোমার হেমাটোলজি,
এটা তোমার ডিগ্রোসি বইটা পড়লেই মোটামুটি কভার হয়ে যায়, এবং ডিগ্রোসি খুব সহজভাবে দেওয়া আছে। আর সিস্টেমিক যে প্যাথোলজি, এটাতে কিন্তু বেশি পড়তে হয় না। ভাইবার জন্য তো খালি সিস্টেমে কোন সিস্টেমে কি টিউমার আছে আমরা তো এগুলোই ধরি। আর রিটেনের জন্য হয়তো তোমার সামান্য কয়েকটা স্পেসিফিক কিছু হয়তো লেখার জন্য, রিটেনের জন্য কিছু সামান্য পড়তে হয়। যার প্যাথোলজি কিন্তু খুব ছোট এখন হয়ে গেছে, কিন্তু মাইক্রোবায়োলজি বিশাল সাবজেক্ট, যার ফলে এটাতে তোমার সময় দিবা। আর আমার যেহেতু লেকচার শিট পেয়েছো, যেটা অন্যান্য স্যারেরা কিন্তু লেকচার শিট দেয় না, আর এখানে ক্লাসে যেটা হয় সেটাই তোমরা যেটা অ্যাবজর্ব করতে পারো সেটাই করা হয়, কিন্তু শিট দেওয়া হয় না। কিন্তু আমি এক্ষেত্রে ব্যতিক্রম, আমি কিন্তু সবাইকে শিট দিয়ে দিই, যাতে তোমরা, যেহেতু মাইক্রোবায়োলজি সাবজেক্টটা, বইটা একটা বই না, অনেক বই ঘাটতে হয়, তো তোমাদের শর্ট টাইমের মধ্যে এত কিছু খাবার দেওয়া সম্ভব হয় না। যার ফলে আমি কিন্তু তোমাদের যাতে অতি সহজে তোমরা বুঝতে পারো এবং কোর্সটা কভার করতে পারো, আমি এই জন্য লেকচার শিট দেই। এবং আমি ম্যাক্সিমাম ক্লাসে আমি নেব। আর আরেকটা জিনিস আমি বলবো যে মাইক্রোবায়োলজি, এটার ইম্প্যাক্ট অনেক বেশি। কারণ দেখো, এই সময় তোমার পাশের জন্য তো পড়তে হবে, কিন্তু পাস করার পরও তোমাদেরকে কিন্তু মাইক্রোবায়োলজি ছাড়বে না। মাইক্রোবায়োলজি নেই, তোমাদেরকে কিন্তু পড়তে হবে। যেমন যখন তোমরা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দেবা, বিভিন্ন অ্যাডমিশন টেস্ট বা সেটা এমএস বলো, এমডি বলো, এফসিএস বলো, অথবা ডিপ্লোমা বলো, যেটাই বলো না কেন, তখন তোমাদের পরীক্ষায় মাইক্রোবায়োলজি অনেক কোশ্চেন থাকে, অনেক অনেক। তারপরে কোর্সে চান্স পাইলা, তখনও কিন্তু তোমার মাইক্রোবায়োলজির অনেক কিছু তোমার আসবে, যেগুলো না পড়লে তোমরা পাস করতে পারবে না। যার ফলে তোমরা একটা, আমি বলবো যে আগেকার যুগে কি হইতো, এমবিবিএস পাস করে কেউ আর কিন্তু ডিগ্রি করতে চাইতো না মোটামুটি, সেটা এমবিবিএস দিয়ে সে টিএস হতে পারতো, সিভিল সার্জন হতে পারতো, ইভেন ডিজি বন্ধ হয়ে গেছে আগেকার যুগে। কিন্তু এখন কিন্তু একটা জিনিস তোমাদেরকে আমি ডিসকারেজ করার জন্য বলতেছি না, যে এমবিবিএস পড়েই তোমার কিন্তু এখন কিছু কিছু করতে পারবে না, হয়তো চাকরি হইলো, চাকরি পরে প্র্যাকটিসের ক্ষেত্রে যদি যাও, তাহলে কিন্তু তখন তোমাকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করতেই হবে। তো এইটা মাথায় রেখে তোমার কিন্তু অগ্রসর হবে, এবং পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যাতে করতে পারো, এই জন্য মাইক্রোবায়োলজির এই এত কিছু বলার উদ্দেশ্য সেটাই, যে এখন থেকে তোমরা মাইক্রোবায়োলজিটা ভালো করে পড়বা। তাহলে অন্য সাবজেক্ট বাদ দেয় না, আমি এটাও বলিনি, অন্য সাবজেক্ট তো পড়বাই, কিন্তু মাইক্রোবায়োলজিটা স্পেসিফিক অ্যাটেনশন দিয়ে তুমি পড়বা। আর যখন যেটা পারবা বুঝবো না, সেটা আমাকে বলবো, অবশ্যই আমি শেয়ার করব। আর ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা, এখন হয়তো তোমরা মুখস্থ বেশি পারবে না, আমি যে শীট দিয়েছি আমার ক্লাস লেকচারের সঙ্গে একটু মিলাই দেখবা যে বুঝতেছ কিনা। এরপরে রাতে তোমার রিডিং দিয়ে দাও, খালি যদি মুখস্থ করতে পারো সময়ের মধ্যে তাহলে ভালো, কিন্তু রিডিং দাও। আর নিয়মিত তোমার পড়বা, নিয়মিত না পড়লে হবে কি, একটা সাবজেক্টের সঙ্গে একটা মানে টপিক্সের সঙ্গে আরেকটা টপিক্স তোমার মিল থাকবে, তখন সেই মিলটা যদি না পাও, না বোঝো, তখন তোমরা কিন্তু কভার দিতে পারবে না। ওই জন্য কিন্তু নিয়মিত ক্লাস করবা এবং নিয়মিত লেখাপড়া করবা, এটাই আমার তোমাদের বলতেছি। আর যদিও আমার ক্লাস শুরু করতে দেরি হইলো, তারপর আমি আশা করি তোমার যদি অ্যাটেনশন থাকো, তাহলে ক্লাস 6টা করে যদি আমি প্রতি সপ্তাহে নেই, তাহলে ক্লাস বেশি দেরি হবে না। আমি তো অন্যান্য ব্যাচের ক্লাস যদিও আগস্টের প্রথম দিকে শুরু করতাম, এবং ফেব্রুয়ারির শেষ দিকে ক্লাস শেষ করতাম। এবারে ধরো হয়তো 1 মাস দেরি হলো, তো সেরকম সেখানে মার্চ লাগবে, আশা করি মার্চের মধ্যে ক্লাস শেষ করতে পারবো, যদি তোমরা যদি আমার সঙ্গে চলো, যদি এটা ব্যাপার না, এটাই। তো আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমি ক্লাস শুরু করি। আমরা প্রথম পর্ব জেনারেল ব্যাকটেরিওলজি, এরপরে পর্ব ইমিউনোলজি, তারপরে পর্ব সিস্টেম ব্যাকটেরিওলজি। এটা হলো পার্ট 1, পেপার 1। তারপরে পেপার 2তে থাকবে তোমার ভাইরোলজি, প্যারাসাইটোলজি। প্রথম ধরো ভাইরোলজি, তারপর প্যারাসাইটোলজি ধরবো, এরপরে ধরো মাইকোলজি, এবং শেষে ধরবো ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি। এই দিয়ে শেষ করে দেবো। তো
এখন আমি শুরু করব ইন্ট্রোডাকশন টু মাইক্রোবায়োলজি। তোমরা কি সবাই শুনতে পাচ্ছো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, স্যার শোনা যাচ্ছে। তো এখন পরের স্লাইডে দেখো বইয়ের অনেকগুলো লিস্ট দেওয়া আছে। তো এত বই তোমাদের পড়ে তোমরা কাভার দিতে পারবে না। এর মধ্যে তোমরা সবাই কিনবা এই যে 1 নম্বরটা, এটা অবশ্যই কিনতে হবে। কিন্তু পরও পাশাপাশি আমাদের যখন তোমরা মেডিকেলে আসবে তখন আমাদের লাইব্রেরিতে পর্যাপ্ত বই আছে। এটা নাম হলো রিভিউ অফ মেডিকেল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি রিটেন বাই ওয়ারেন লেভিনসন। এইটা অবশ্যই পড়তে হবে। এরপরে পড়বা প্যারাসাইটোলজি রিটেন বাই কেডি চ্যাটার্জি, এইটাও লাগবে। এই দুইটা অবশ্যই সবারই কম্পালসারি থাকতে হবে এটা। আর প্র্যাকটিক্যালের জন্য এই যে মনিকা সেসব্রো ডিস্ট্রিক্ট ল্যাবরেটরি প্র্যাকটিস ইন ট্রপিক্যাল কান্ট্রিজ পার্ট 1 and 2, এটা মনিকা সেসব্রো। এটা কিনতে পারো না পারো সেটা তোমার হয়তো যদি আমাদের যে লাইব্রেরি আছে সেখান থেকেও পর্যাপ্ত বই আছে, তোমরা সংগ্রহ করতে পারো। এখানে কিছু ছবি আছে, সেটা তোমার কাজে লাগবে। 1 এবং 3 নম্বর এই দুইটা বই অবশ্যই তোমরা করবা। এখন আমরা মূল ক্লাসে আমরা যাই। মাইক্রোবায়োলজি ডেফিনিশন জানতে হবে প্রথমে। তো মাইক্রোবায়োলজি এটা 3টা শব্দ নিয়ে গঠিত। মাইক্রো যদি বলি যে মাইক্রো প্লাস বায়ো বায়োস প্লাস লগোস, এই 3টা। মাইক্রো মানে তোমরা জানো স্মল, বাংলাদেশে যদি বলি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী। বায়োস মানে লাইফ এবং লগোস মানে নলেজ। তার মানে হলো স্মল লাইফ নিয়ে নলেজ আহরণ করাটাই হলো মাইক্রোবায়োলজি। যে মাইক্রো অর্গানিজম, ছোট অর্গানিজম যেগুলো আছে এগুলো নেই জ্ঞান আহরণ করা, যে সাবজেক্টের মাধ্যমে আমরা করি সেটাই হলো মাইক্রোবায়োলজি। তাহলে আমরা ডিফাইন কিভাবে করতে পারি? ইট ইজ দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অফ মাইক্রো অর্গানিজম। এ হলো মাইক্রোবায়োলজি ডেফিনিশন। এখন এই জিনিসটা হয় কি, তোমার যে আমি জানি না অনলাইনে কতটুকু বোঝো জানি না, কিন্তু হয়তো লেকচার ক্লাস নিলে আরো ভালো বুঝতা। তারপরে এখন যেহেতু সম্ভব এটা নয়, যতটুকু পারো চেষ্টা করো, চেষ্টা করলে সবই পারবা। এখন আগের স্লাইডে দেখলাম আসলো কি যে মাইক্রো অর্গানিজম। তাহলে এই মাইক্রো অর্গানিজম অলরেডি আমরা জানছি, এটা ডেফিনিশনটা একটু জানতে হবে। দে আর স্মল অর্গানিজম and either microscopic or submicroscopic। ঠিক আছে, মাইক্রোস্কোপিক অথবা সাবমাইক্রোস্কোপিক। এটা কেন বলা হচ্ছে? যে স্মল অর্গানিজম, ছোট্ট অর্গানিজম, ক্ষুদ্র অর্গানিজম আইদার আমরা দেখতে পারি কিভাবে, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি অথবা সাব মাইক্রোস্কোপ। সাব মাইক্রোস্কোপ বলা হচ্ছে এই জন্য যে আমরা নর্মালি কিন্তু যে ভাইরাস মাইক্রোঅর্গানিজম দেখি হলো মাইক্রোস্কোপ, অর্ডিনারি যে মাইক্রোস্কোপ আছে এর মাধ্যমে দেখি। কিন্তু কিছু কিছু অর্গানিজম আছে যেমন ভাইরাস, অর্ডিনারি মাইক্রোস্কোপ দিয়ে আমরা দেখতেই পারি না, তখন লাগে ইলেকট্রন মাইক্রোস্কোপ। আবার এমন ভাইরাস আছে সেগুলো ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, তখন সেল কালচার করতে হয়, করে তখন কিছু সেলে চেঞ্জ হয়, তখন আবার বুঝতে পারি। এই কারণে কিন্তু বলা হয় সাব মাইক্রোস্কোপিক। তাহলে দ্যাট স্মল অর্গানিজম অ্যান্ড আইদার মাইক্রোস্কোপিক অর সাব মাইক্রোস্কোপিক। এবং এর সঙ্গে আবার বলতে হবে দে আর মেইনলি ইউনিসেলুলার বাট মেবি মাল্টিসেলুলার অর ইভেন সাবসেলুলার। তাহলে এখানে 3টা আসলো, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার এবং সাবসেলুলার। ইউনিসেলুলার মানে হলো এককোষী। এককোষীর এক্সাম্পল হলো ব্যাকটেরিয়া, ইউনিসেলুলার। মাল্টিসেলুলার এক্সাম্পল কি হলো? প্যারাসাইট। প্যারাসাইট বলতে যেমন বুঝি হেলমেন্ট, এই কৃমি, কৃমি অনেক বড়, এটা মাল্টিসেলুলার, অনেকগুলো সেল নিয়ে গঠিত। তারপরে তোমার ইভেন সাবসেলুলার, সাবসেলুলার অথবা অ্যাসেলুলার মানে কোনো সেলই নাই, যেমন ভাইরাস, এটা হলো ইভেন সাবসেলুলার। এই কারণে কিন্তু 3টা আসে।
টার্ম আসে, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার অর সাবসেলুলার, তিনটা। এই হলো তোমার হলো মাইক্রো অথবা মাইক্রো অর্গানিজম, এটার ডেফিনিশন। এখন এই মাইক্রো অর্গানিজম এর মধ্যে আমরা পরে 5টা মেজর গ্রুপ। একটা হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, হেলমিন্টস এবং ফাঙ্গাই বা ফাঙ্গাস। 5টা গ্রুপ আমরা ভাগ করলাম মাইক্রো অর্গানিজমকে। এখন এই যে 5টা গ্রুপে ভাগ করলাম, এই অর্গানিজম গুলো 2 ধরনের সেল নিয়ে গঠিত, 2 ধরনের। ইভেন হিউম্যান সেল, এইখানে এগুলো যদি আমরা বলি তাহলে এই সেলগুলো কে আমরা ভাগ করব 2টা গ্রুপে। একটা হলো প্রোক্যারিওট, আরেকটা হলো ইউক্যারিওট। প্রোক্যারিওট এবং ইউক্যারিওট। প্রো মানে হলো প্রিমিটিভ বা প্রাথমিক, আর ক্যারিওটস মানে হলো নিউক্লিয়াস। তাহলে যে সমস্ত সেলের নিউক্লিয়াসটা প্রিমিটিভ বা প্রাথমিক বা অপূর্ণাঙ্গ, সেটাই বলা হয় প্রোক্যারিওটিক সেল। তাহলে আমরা এটা বলতে পারি, সো লিটারেলি প্রোক্যারিওটস মিন্স দ্য সেলস হ্যাভিং এ প্রিমিটিভ নিউক্লিয়াস। তাহলে যে সমস্ত সেলের নিউক্লিয়াসটা প্রিমিটিভ মানে প্রাথমিক স্টেজ আছে অথবা পূর্ণাঙ্গ নয়, সেটাকে বলবো হলো প্রোক্যারিওটিক সেল। যেমন এক্সাম্পল ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়া বললেই হয়ে গেল, ব্যাকটেরিয়া বলবা। আর 2 নম্বর আরেকটা আছে ইউক্যারিওট। ইউ তোমার সার্জারিতে অবশ্যই ক্লাস করেছে মনে হয়, আমি জানি না। যেমন ইউথাইরয়েড নাম শুনছো, যখন থাইরয়েড সেল নর্মাল থাকে, তেমনি ইউ মানে হলো নর্মাল, ইউ মিনস নর্মাল, আর ক্যারিওট মানে হলো নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসটা হলো নর্মাল হবে। তাহলে আমরা ডিফাইন কিভাবে করতে পারি? একটা হলো ইউক্যারিওটস মিনস দ্য সেলস হ্যাভিং এ নর্মাল নিউক্লিয়াস। যেমন হলো যেমন তোমার ফাঙ্গাস, প্রোটোজোয়া, অ্যানিমাল সেলস এবং প্লান্ট সেল, এগুলো তোমার হলো ইউক্যারিওটিক সেল। তাহলে প্রোক্যারিওটিক সেল আরেকটা হলো ইউক্যারিওটিক সেল। তাহলে যে সমস্ত সেলের নিউক্লিয়াসটা প্রিমিটিভ স্টেজে আছে সেটাকে বলো প্রোক্যারিওটিক সেল, যেমন ব্যাকটেরিয়া। আর যে সমস্ত সেলের নিউক্লিয়াসটা নর্মাল তাকে বলবো ইউক্যারিওটিক সেল, যেমন হলো ফাঙ্গাস, প্রোটোজোয়া, অ্যানিমাল সেল এবং প্লান্ট সেল। এই হলো সেলের উদাহরণ। এরপর আমরা কম্পেয়ার করব প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল। আগে আমরা করি, ওটা ফিগারটা পরে দেখাচ্ছি। ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক সেল এন্ড ইউক্যারিওটিক সেল। এখানে আমরা প্রথম 3টা পয়েন্টস ভাগ করবো। একটা কেমিক্যাল স্ট্রাকচার, পার স্ট্রাকচার, এটা সেল ওয়াল। কেমিক্যাল স্ট্রাকচার, তারপর হলো সাইটোপ্লাজম, আরেকটা হলো নিউক্লিয়াস। এই 3টা হেডলাইনে ভাগ করে নেবা, তাহলে হবে কি তোমার মনে রাখতে সুবিধা হবে, বলতেও সুবিধা হবে। নাহলে হেফাজত বলতে থাকবো, তখন আমরা ভাইভাতে তখন এগুলো মার্ক দিতে চাই না। এগুলো 3টা হেডলাইনে ভাগ করবা। তাহলে কেমিক্যাল স্ট্রাকচার যেটা হলো কার, ও সেল ওয়ালের। যেমন সেল ওয়ালের স্টারল একটা হলো স্টারয়েড। স্টারল থাকে তোমার হলো প্রোক্যারিওটিক সেলে থাকবে না, অ্যাবসেন্ট, এক্সেপ্ট মাইক্রোপ্লাজমা এখানে থাকবে। আর ইউক্যারিওটিক সেলে স্টারল থাকবে। আর পেপটাইডোগ্লাইকেন এটা থাকবে তোমার প্রোক্যারিওটিক সেলে থাকবে, কিন্তু ইউক্যারিওটিক সেলে থাকবে না। তাহলে 2টা পয়েন্টস। তাহলে ইউক্যারিওটিক সেলে তোমার স্টারল থাকতেছে, আর প্রোক্যারিওটিক সেলে তোমার পেপটাইডোগ্লাইকেন থাকতেছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে হেডলাইন আসো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে যেমন তোমার মাইটোকন্ড্রিয়া, গলজি অ্যাপারাটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোম, এই 4টাই অ্যাবসেন্ট প্রোক্যারিওটিক সেলে, আর ইউক্যারিওটিক সেলে থাকবে। ঠিক আছে, এই 4টাকে আমরা কমন একটা টার্মে বলি,
মেমব্রেন বাউন্ড অর্গানেলস, এটা লিখে নাও, খেয়াল রাখবা, তাহলে খেয়াল থাকবে। মেমব্রেন বাউন্ড অর্গানেলস এর মধ্যে মাইটোকন্ড্রিয়া, গোলজি অ্যাপারাটাস এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটা হলো লাইসোজোম। এই চারটাই তোমার প্রোক্যারিওটিক সেলে থাকবে না, অ্যাবসেন্ট, আর ইউক্যারিওটিক সেলে থাকবে। তাহলে একটা পয়েন্ট পাইলে তোমরা। এরপরে রাইবোজোম থাকবে। রাইবোজোমাল সাবইউনিট যেটা, সেটা প্রোক্যারিওটিক সেলে, আর স্ট্রাকচারটা হলো 70S, আর ইউক্যারিওটিক সেলের স্ট্রাকচার হলো 80S। এটার আবার সাব স্ট্রাকচার আছে, এটা পরে বলবো। এটা এর পরের পয়েন্ট হলো নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের ভিতরে থাকবে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে তোমরা ডেফিনিশন অলরেডি জানছো যে প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসটা প্রিমিটিভ স্টেজে থাকে, তাই তো? আর ইউক্যারিওটিক সেলে থাকে ডিস্টিংক্ট বা ট্রু নিউক্লিয়াস বলতে পারো, ট্রু নিউক্লিয়াস। এখন এই যে প্রিমিটিভ বললাম, কেন বললাম? এখানে প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসটা, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এগুলো তোমার থাকবে না। নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না এবং নিউক্লিওলাস থাকবে না। আর ইউক্যারিওটিক সেলে তোমার থাকবে। এই কারণে তোমার এটা ট্রু নিউক্লিয়াস, আর এই যে প্রোক্যারিওটিক সেলে এটা বলা হচ্ছে প্রিমিটিভ নিউক্লিয়াস। আচ্ছা, এখন তোমার জানো সেলের মধ্যে আর কি থাকে? ক্রোমোজোম। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে। সেখানে ক্রোমোজোম নাম্বার যেটা হলো প্রোক্যারিওটিক সেলে সিঙ্গেল, একটাই থাকবে এবং সার্কুলার ডিএনএ, সিঙ্গেল সার্কুলার ডিএনএ। আর ইউক্যারিওটিক সেলে অনেক থাকবে। কারণ হিউম্যানের অনেকগুলো থাকে। কতগুলো থাকে? 23 জোড়া না 50 জোড়া? স্যার 23 পেয়ার্স। 23 পেয়ার্স, তাহলে অনেক। তো তারপর সেল ডিভিশনটা কেমন হবে? সেল ডিভিশন হবে, প্রোক্যারিওটিক সেল হবে বাই বাইনারি ফিশন, আর ইউক্যারিওটিক সেল যেটা হিউম্যান সেলে তোমরা অলরেডি জানো, মাইটোসিস। এই হলো আমার পয়েন্টস। তাহলে এই পয়েন্টসটা তাহলে তোমরা আবারও ইয়ে করো, যে আমারও ভাগ করি। আমরা এখন ফিগারে যাই। ফিগারে এখানে দেখে নাও, এক সাইডে তোমার লেফট সাইডে দেখো তোমার হলো এটা ইউক্যারিওটিক সেল, আর রাইট সাইডে আছে হলো ইউক্যারিওটিক সেল, আর আগেটা হলো প্রোক্যারিওটিক সেল। এখানে দেখো প্রোক্যারিওটিক সেলে দেখো সেল ওয়াল আছে, এবং সেল ওয়ালে তোমার কম্পোস্ট অফ কি? পেপটাইডোগ্লাইকেন। সেল ওয়াল আছে। তারপরে তোমার হলো এর ভিতরে আবার আছে কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মধ্যে কি থাকবে? তাহলে এখানে আমরা সাইটোপ্লাজম থাকবে তোমার, দেখো এখানে রাইবোজোম, এই যে অনেকগুলো দেখো দাবার ঘটির মতো অনেক রাইবোজোম থাকবে, এবং তোমার আরেকটা পিস থাকবে তোমার হলো গ্রানুল থাকবে, গ্রানিউল। সাইটোপ্লাজম এবং গ্রানুল থাকবে। আর গ্রানুল অবশ্যই এটা সেলের কম্পোজিশন না, এটা না বললে হবে। দেখো অনেক থাকে রাইবোজোম। তারপরে এক সাইডে দেখো, এটাকে বলবো তোমার হলো এই নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াসটাকে বলবো আমরা নিউক্লিওয়েড। নিউক্লিওয়েডটা বলে কি জানো? যে প্রিমিটিভ নিউক্লিয়াস। কারণ এই যে এখানে দেখো শুধু ডিএনএ আছে, ডিএনএ কয়েল আকার আছে, কিন্তু এর কিন্তু কাভারিং নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই, এবং নিউক্লিওলাই বা নিউক্লিওলাস নাই। ঠিক আছে? আর আরেক সাইডে থাকে প্লাজমেট। আর ক্রোমোজোমটা থাকবে মাত্র সিঙ্গেল সার্কুলার ডিএনএ থাকবে, সিঙ্গেল থাকবে ক্রোমোজোম নাম্বার। আর ইউক্যারিওটিক সেলে এখানে দেখো, যেমন হিউম্যান সেলটাই আমরা যদি ইয়ে করি, সেল মেমব্রেন, কিন্তু হিউম্যান সেলে কখনোই সেল ওয়াল থাকে না, এটা তো তোমার আগেই পড়ে আসছো। সেল ওয়াল না কেন? তারপর হচ্ছে ফ্লেক্সিবল সেল মেমব্রেন থাকে এখানে, পাতলা, দেখো ফ্লেক্সিবল সেল মেমব্রেন আছে। আর সেল মেমব্রেন ওখানে কম্পোজিশন কি? স্টারল থাকে। এবং ভিতরে তোমার আছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজম কি থাকবে? পয়েন্টস আগে বলছি যে মেমব্রেন বাউন্ড অর্গানেলস, যেমন তোমার দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে তোমার যে মাইটোকন্ড্রিয়া থাকবে, তারপরে লাইসোজোম থাকবে, এবং গলজি অ্যাপারাটাস, চারটাই থাকবে তোমার ইউক্যারিওটিক সেলে। কিন্তু এখানে দেখো প্রোক্যারিওটিক সেলে কিন্তু নাই। এরপরে নিউক্লিয়াসটা আসো। নিউক্লিয়াস দেখো, নিউক্লিয়ার সেল মেমব্রেন আছে, সেল মেমব্রেন আছে, এবং নিউক্লিওলাই আছে বা নিউক্লিওলাস আছে, এবং ক্রোমোজোম নাম্বার অনেক, মেনি, তাই তো?
এই হলো, তাহলে এই যে ফিগারটা দেখে নাও, তাহলে তোমার ভালো করে খেয়াল থাকবে। এর হলো পার্থক্য। তাহলে আবারও আমরা ডিফারেন্সটা পড়ি। তাহলে প্রথম পয়েন্টস বলবো কেমিক্যাল স্ট্রাকচার, তারপরে সাইটোপ্লাজম, এবং এরপরে হলো নিউক্লিয়াস। কেমিক্যাল স্ট্রাকচার অফ সেল ওয়াল, ইউক্যারিওটিক সেলে থাকবে স্টারল, কিন্তু পেপটাইডোগ্লাইকান থাকবে না। আর প্রোক্যারিওটিক সেলে পেপটাইডোগ্লাইকান থাকবে, কিন্তু ইউক্যারিওটিক সেলে থাকবে না। ঠিক আছে। সাইটোপ্লাজমে যখন আসবো, প্রোক্যারিওটিক সেলে মেমব্রেন বাউন্ড অর্গানিজম যেমন হলো মাইটোকন্ড্রিয়া, গলজি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোম, এই চারটা কিন্তু থাকবে না, অ্যাবসেন্ট। আর ইউক্যারিওটিক সেলে থাকবে। আর রাইবোজোম, রাইবোজোম থাকবে প্রোক্যারিওটিক সেলে 70s স্ট্রাকচার, আর ইউক্যারিওটিক সেলে 80s, যেমন হিউম্যান সেল। এরপরে আমরা আসো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের প্রোক্যারিওটিক সেলে আমরা বলছি প্রিমিটিভ, আর ইউক্যারিওটিক সেলে বলেছি ট্রু নিউক্লিয়াস বা ডিস্টিংক্ট বলেছি, স্পষ্ট। এখন প্রিমিটিভ বলা হচ্ছে কি জানো, যে নিউক্লিয়ার মেমব্রেন নাই এবং নিউক্লিয়াস নাই প্রোক্যারিওটিক সেলে। আর ইউক্যারিওটিক সেল আমরা ট্রু নিউক্লিয়াস বলতেছি কি জানো, যে নিউক্লিয়ার মেমব্রেন আছে এবং নিউক্লিওলাস দুটোই আছে। ক্রোমোজোম দেখো সিঙ্গেল ইউক্যারিওটিক সেলে এবং প্রোক্যারিওটিক সেলে, আর ইউক্যারিওটিক সেলে মাত্র অনেক আছে। আর সেল ডিভিশন হয় বাইনারি ভিশন ইন কেস অফ প্রোক্যারিওটিক সেল, আর ইউক্যারিওটিক সেল হবে বাই মাইটোসিস। এর পার্থক্য, এটা তাহলে ভালো করে পড়ে নেওয়া। এরপরে আসো, আমরা যে মাইক্রো অর্গানিজমকে 5টা গ্রুপে ভাগ করলাম, এইগুলোকেই আমরা একটু কম্পেয়ার করব। এই কম্পেয়ারটা অনেক সময় পাবা, যখন ভাইরাস পড়াবো তখনও পাবা, যখন ফাঙ্গাস পড়াবো তখনও পাবা, একটু সামান্য পার্থক্য হবে। দেখো, প্রথম ভাইরাসে আমরা কি বলছি, সাবসেলুলার অথবা অ্যাসেলুলার। কি যেন এখানে সেলই নাই, সেল নাই। তার কারণ হলো যে এটা পরে সেল নাই, তোমার প্রশ্ন আসতে পারে সেল নাই তাহলে বাঁচে কেন, বাঁচে কেন, এটা যখন আমরা ভাইরাস পড়বো তখন তোমরা জানবা যে এটা কি থাকে, তাহলে বুঝবা। তো আপাতত জানে রাখো ভাইরাস সেল নাই, অ্যাসেলুলার। আর বাকি বাকি তিনটাতে কিন্তু ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং প্রোটোজোয়া এবং হেলমেন্টস, এগুলোতে তোমার সেল আছে। সাইজ কত, ডায়ামিটার, যেমন ভাইরাস অনেক ছোট, দেখো 0.0002 টু 0.2 মাইক্রন ইন ডায়ামিটার, অনেক ছোট, দেখো জিরোতে চলে আসছে একবারে। আর ব্যাকটেরিয়া দেখো অনেক বড়, 1 to 5 মাইক্রন, যেমন স্টাফিলোককাস 1 to 5 মাইক্রন, অনেক বড়। এটার আবার 3 গুণ, দেখো ফাঙ্গাস অনেক বড়, 3 to 10, প্রায় 3 গুণের মতো হচ্ছে। আর প্রোটোজোয়া এটাও আবার ফাঙ্গাসের তোমার প্রায় 3 থেকে 4 গুণ বড় হচ্ছে, দেখো 15 to 25 মাইক্রন, যেমন ট্রফোজয়েডস। আচ্ছা, এ হলো সাইজ হলো। তারপরে এখন নিউক্লিক অ্যাসিড। ভাইরাসে তোমরা অলরেডি জানো যে ভাইরাসে শুধু কিন্তু ডিএনএ এবং আরএনএ একসঙ্গে থাকে না। কোনো ভাইরাসে শুধু ডিএনএ থাকবে, আবার কোনো ভাইরাসে শুধু আরএনএ থাকবে, একসঙ্গে কখনোই থাকবে না। এই জন্য বলা হচ্ছে আইদার ডিএনএ অর আরএনএ। আর ব্যাকটেরিয়াতে দেখো, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং প্রোটোজোয়া এবং হেলমেন্ট সবগুলোতেই ডিএনএ ও আরএনএ দুটো একসঙ্গেই থাকবে। তাহলে এটাই হলো ভাইরাসের ক্ষেত্রে পার্থক্য। এরপরে এসো নিউক্লিয়াস টাইপটা, ভাইরাস আর নিউক্লিয়াস নাই, আগে বলা হয়েছে অ্যাসেলুলার নাই। ব্যাকটেরিয়াতে দেখো আমরা জানি এটা আমরা বলি প্রোক্যারিওটিক নিউক্লিয়াস, যেহেতু জানি, আর অন্যগুলা ইউক্যারিওটিক। রাইবোজোম দেখো, রাইবোজোম ভাইরাসের মধ্যে অ্যাবসেন্ট। আর ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং প্রোটোজোয়া থাকবে। এবং স্ট্রাকচার দেখো, রাইবোজোম দেখো, ব্যাকটেরিয়া দেখো 7 days, আর ফাঙ্গাস এবং হিউম্যান প্রোটোজোয়া, হেলমেন্টস, এগুলো সব কিন্তু 80s। তারপরে তোমার হলো এই ভাইরাসের সেল নাই, মাইটোকন্ড্রিয়া থাকবে না, তারপরে মাইটোকন্ড্রিয়া থাকবে না, আর ব্যাকটেরিয়া যেহেতু অ্যাসেলুলার এখানেও থাকবে না।
আর ফাঙ্গাস এবং প্রোটোজোয়াতে থাকবে মাইটোকন্ড্রিয়া। এরপরে দেখো ন্যাচারাল আউটার সার্ফেস মানে কাভারিং, উপরে যে কাভারিংটা থাকে অলরেডি তোমার ভাইরাসের যে তোমার যেমন এই যে কোভিড-19 করোনা ভাইরাস দেখতেছো যে গোল আছে বাইরে হুইলের মতো দেখা যাচ্ছে, তাই না? সেখানে ওদের থাকে কি ক্যাপসিড থাকে এবং লিপোপ্রোটিন থাকে, ইনভেলপ থাকবে। ক্যাপসিড এবং ইনভেলপ এই দুটো থাকে লেয়ার। ক্যাপসিড কম্পোস্ট অফ প্রোটিন, এই জন্য বলা হচ্ছে প্রোটিন ক্যাপসিড বা ক্যাপসিড বললেও হবে। আর ইনভেলপ আছে, ক্যাপসিডের বাইরে থাকবে ইনভেলপ, এটা কম্পোস্ট অফ লিপোপ্রোটিন, এই জন্য বলা হচ্ছে লিপোপ্রোটিন ইনভেলপ। আর ব্যাকটেরিয়াতে আউটার সারফেস কি রিজিড সেল ওয়াল, যেটা তোমরা অলরেডি জানছো, এবং সেখানে থাকে পেপটাইডোগ্লাইকেন থাকে, রিজিড সেল ওয়াল কন্টেনিং পেপটাইডোগ্লাইকেন। আর ফাঙ্গাসে দেখো, ফাঙ্গাসে এখানে দেখো তোমার রিজিড সেল ওয়াল কন্টেনিং কাইটিন, যেটা স্টারল বলা হচ্ছে সেটাই তোমার এখানে অন্য নামে বলা হয়েছে, এটা স্টারল কাইটিন থাকবে। আর প্রোটোজোয়া এবং হেলমিনস এখানে ফ্লেক্সিবল মেমব্রেন থাকে। মর্টালিটি যদি বলি, ভাইরাস যেহেতু তোমার অ্যাসেলুলার, তাহলে মুভমেন্ট নাই। ব্যাকটেরিয়া কিছু একটা মুভমেন্ট করে, আবার কিছু করে না, এই জন্য বলা আছে সাম। ফাঙ্গাস কিন্তু কখনোই মুভমেন্ট করে না। আর প্রোটোজোয়া এবং হেলমিনস, এটা মোস্ট অফ দ্য প্রোটোজোয়া এবং হেলমিনস আর মোটামোটা রেপ্লিকেট কিভাবে করে, মানে বংশবৃদ্ধি কিভাবে করে, ভাইরাস কিভাবে করে, নট বাইনারি ডিভিশন। এখন এটার প্রসেসটার নামই হলো রেপ্লিকেশন। এটা আমরা ভাইরাস যখন করবো তখন ভালো করে বুঝবো, আপাতত টার্মটা জেনে রাখো। ব্যাকটেরিয়ার করে বাইনারি ফিশন, মানে হলো কি একটা থেকে দুটো হবে, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে তারা বংশবৃদ্ধি করে। আর ফাঙ্গাস করে বার্ডিং এটার মাধ্যমে করতে পারে, অথবা মাইটোসিস। বার্ডিং মানে কি, এই যে ফুলের অঙ্কুরোদ্গম যেটা দেখছো ঠিক ওইভাবে হয়। আর প্রোটোজোয়া এবং হেলমিনস সেটা হয় মাইটোসিস। এটা তোমার কম্পারিজন, তাহলে ওইটা ভালো করে পড়ে নেবা। এখন আমরা যে মূল আলোচনা, ব্যাকটেরিয়াল সেল স্ট্রাকচার কি নিয়ে গঠিত। ব্যাকটেরিয়াল সেলের মধ্যে থাকবে, তোমরা অলরেডি আগেই পড়েছে কেন, যে নিউক্লিয়াসটা কি প্রোক্যারিওটিক নিউক্লিয়াস, এবং সেলটা কি ইউনিসেল এককোষী, এবং সেল ওয়াল থাকবে এক্সেপ্ট মাইক্রোপ্লাজমা, এবং ডিভাইড করে বাই বাইনারি ফিশন। তাহলে এখানে আমরা ব্যাকটেরিয়া যদি আমরা ডেফিনিশন জানতে চাই, তাহলে ডেফিনিশন কিভাবে করবা, অনেক সময় ভাইভাবে ধরে ডিফাইন ব্যাকটেরিয়া, তখন বলতে হবে দে আর প্রোক্যারিওটিক unicellular organism having cell wall and divide by binary fission. এটা তাও তোমার ডিফাইনটা নোট করো। They are prokaryotic unicellular organism having cell wall and divide by binary fission. এখান থেকেই তোমরা এই যে ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার থেকে আমরা কিন্তু ডিফাইন করতে পারবো। ঠিক আছে, ভাই ভাতে ধরলে যাতে যেন তোমরা বলতে পারো। আচ্ছা, এরপরে এসো ব্যাকটেরিয়ার যে সেল কি কি কম্পোনেন্ট নিয়ে গঠিত, এটাকে আমরা ভাগ করবো দুইটা হেডলাইনে। একটা হলো এসেনশিয়াল কম্পোনেন্টস, দুই নম্বর হেডলাইন হলো নন এসেনশিয়াল কম্পোনেন্ট। এসেনশিয়াল কম্পোনেন্ট এবং নন এসেনশিয়াল কম্পোনেন্ট। এসেনশিয়াল কম্পোনেন্ট কেন বলা হচ্ছে, যে এই যে এই যে কম্পোনেন্ট গুলো অবশ্যই একটা ব্যাকটেরিয়া বাঁচার জন্য থাকতে হবে, নতুবা সে ব্যাকটেরিয়া বাঁচতে পারবে না। আর নন এসেনশিয়াল কি, এগুলো হলো কোনো ব্যাকটেরিয়াতে আছে, কোনো ব্যাকটেরিয়াতে নাই, এই জন্য বলা হচ্ছে নন এসেনশিয়াল বা এসেনশিয়াল অর্গানিজম। তাহলে আমরা বলি কি কি আছে এসেনশিয়াল কম্পোনেন্ট, যেমন হলো সেল ওয়াল অবশ্যই থাকতে হবে। সেল ওয়ালের ভিতরে থাকবে, সবচেয়ে বাইরে হলো সেল ওয়াল, তারপরে হলো তোমার সাইটোপ্লাজমিক মেমব্রেন, অথবা তোমার সেল মেমব্রেন বলতে পারো। ঠিক আছে, সাইটোপ্লাজমের চতুর্দিকে থাকে, এই জন্য বলা হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন। আচ্ছা, এরপরে হলো তোমার সাইটোপ্লাজম, এর মধ্যে থাকবে কি রাইবোজোম থাকবে। নিউক্লিয়াস বলিনি কেন, দেখো নিউক্লিওয়েড, যেহেতু
প্রিমিটিভ নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন নাই, তারপরে নিউক্লিওলাস নাই, এই জন্য বলা হচ্ছে নিউক্লিওয়েড, নট নিউক্লিয়াস। এটা কখনো ভুল করবে না। তাহলে নিউক্লিয়ার আছে, মেসোজোম আছে, এবং পেরিপ্লাজমিক স্পেস। এটা আবার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া থাকে না, এটা অনলি ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই সেল ওয়াল, তার ভিতরে থাকবে সেল ওয়াল, এর ভিতরে থাকবে, আমরা বাইরে থেকে বলতে চাইছি, বাইরে সেল ওয়াল, তারপর হলো সাইটোপ্লাজমিক মেমব্রেন, এর ভিতরে থাকবে তোমার হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে থাকবে কি, একদিকে থাকবে রাইবোজোম থাকবে, মেসোজোম থাকবে, এবং পেরিপ্লাজমিক স্পেস ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর এক সাইডে থাকবে তোমার নিউক্লিয়েট। আর নন এসেনশিয়াল কম্পোনেন্ট এর মধ্যে কি দেখো, ক্যাপসুল থাকবে, কোনো ব্যাকটেরিয়াতে ক্যাপসুল থাকে, আবার কোনো ব্যাকটেরিয়াতে ক্যাপসুল থাকে না। ফ্লাজেলা, ফ্লাজেলা কোনো ব্যাকটেরিয়াতে থাকবে, আবার কোনো ব্যাকটেরিয়াতে থাকে না। এই ফ্লাজেলামও বলতে পারো, বা ফ্লাজেলা যেটাই বলো না কেন, এটা ফ্লাজেলা। যারা মুভমেন্ট করে তাদেরই শুধু ফ্লাজেলা থাকে, আর যারা মুভমেন্ট করে না তাদের ফ্লাজেলা থাকে না। পাইলাই, এটা কোনো ব্যাকটেরিয়াতে আছে, কোনো ব্যাকটেরিয়াতে নাই। পাইলাই, এটা আরেকটা আমরা ফিমডিয়া। স্পোর, স্পোর সব ব্যাকটেরিয়া থাকে না, স্পোর শুধু তৈরি করে ক্লস্ট্রিডিয়াম এবং ব্যাসিলাস। এটা আমরা যখন পড়বো স্পোর বেয়ারিং অর্গানিজম, তখন আমরা জানবো। স্পোরটা অনেক ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট। এরপরে আছে হলো প্লাজমিড, গ্রানুল এবং গ্লাইকোক্যালিক্স। এই কয়েকটা হলো নন এসেনশিয়াল কম্পোনেন্ট। এখন আমরা ফিগারে যাই। দেখো, একটা ব্যাকটেরিয়া ফিগারে পরীক্ষায় আসে, রিটেনে এটা রাখতে হয়। এটা তোমার যে বইতে ভালো করে দেখবা, যে ওখানে সুন্দর করে ফিগার আছে। বাইরে যদি আমরা ধরি, বাইরের পোর্শন একবারে ওটা হলো ক্যাপসুল, ঠিক আছে? বাইরে হলো, এটা হলো ক্যাপসুল বাইরে। এর ভিতরে থাকবে তোমার হলো সেল ওয়াল, সেল ওয়াল। তার ভিতরে থাকবে তোমার হলো সেল মেমব্রেন বা সাইটোপ্লাজমিক মেমব্রেন, ঠিক আছে? তিনটা জিনিস পাইলা কিন্তু। তারপরে এই যে সাইটোপ্লাজমিক মেমব্রেন বা সেল মেমব্রেন, এখান থেকে তোমার তৈরি হয়, তোমার এখান থেকে তৈরি হয় এই যে দেখো চুলের মতো হেয়ার লাইক প্রজেকশন। এগুলো হলো ফিমডিয়া, অনেক আছে। দেখো, একটা ব্যাকটেরিয়াতে 100 থেকে 200টা থাকে। আর কিছু কিছু দেখো থ্রেড লাইক স্ট্রাকচার, দেখো এই যে চাবুকের মতো। এখানে দেখো তিনটা থেকে 3 to 5 আছে ফ্লাজেলা, বড় বড় যেগুলো কয়েকটা, এগুলো ফ্লাজেলা। আচ্ছা, এরপরের কম্পোনেন্ট আসো, এখানে আছে দেখো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে থাকবে তোমার কি, শুধু থাকবে তোমার রাইবোজোম, বাবার ঘটির মতো একবার। আর কিছু থাকবে গ্রানিউল। আরেক সাইডে দেখো, এই দেখো এখানে, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়েট। এই নিউক্লিয়েটের মধ্যে থাকে তোমার ডিএনএ এবং সিঙ্গেল সার্কুলার ডিএনএ। আর নিউক্লিয়েটের পাশেই থাকবে তোমার প্লাজমিড। এটাই তোমার হলো কম্পোনেন্ট। পরে এই ফিগারটা একবার, এটা বোঝার জন্য হয়তো তোমার করতে পারো। দেখো, বাইরে হলো ক্যাপসুল, তারপরে দেখো সেল ওয়াল, এর ভিতরে দেখো সেল মেমব্রেন বা সাইটোপ্লাজমিক মেমব্রেন, এর ভিতরে তারপর হলো সাইটোপ্লাজম। এর মধ্যে কি থাকে, এই দাবার ঘটির মধ্যে দেখো, এগুলো এগুলো রাইবোজোম। আর এই যে গোলাকার গুলো দেখো, এগুলো হলো গ্রানিউল। আর এক পাশে এখানে দেখো নিউক্লিয়েট, এর মধ্যে সিঙ্গেল সার্কুলার ডিএনএ আছে। আর দেখো মেসোজোম আছে। আর এখানে দেখো সাইটোপ্লাজমিক মেমব্রেন থেকে দেখো এই যে পাইলাই উৎপন্ন হয়েছে। আর এই যে বড়টা দেখো ব্লু আকার, এটা হলো ফ্লাজেলা। তার এই ফিগারটা ভালো করে দেখে নাও। তোমাদের কি 11টার ক্লাস নাকি? হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে কি আজকে শেষ করবো নাকি নাকি চালাবার কিছু? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। কোশ্চেন করো। স্যার ওই যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে যে পেরিপ্লাজমিক পেজটা বললেন, Alright. ওইটা কোনটা স্যার? পেরিপ্লাজমিক স্পেস এখানে ওই ওটা যখন সেল ওয়ালে পড়বো তখন ওটা ওটা বুঝবা, এখন বুঝবা না এটা।
যে ফিগারে যেমন দেখায়নি, তাই তো? এটা একটা ব্যাকটেরিয়া এটা ব্যাকটেরিয়া কিন্তু ওভারঅল একটা স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে। তারপর এখানে কিন্তু এখানে কিন্তু তোমার পাবা না এখানে। যখন সেল ওয়ালটাকে যখন তোমার ওই ডিভাইড শুধু সেল ওয়াল যখন করবো তখন তখন পার্ট বাই পার্ট তখন তোমার গেল সেল ওয়াল নিয়ে এই পরের ক্লাসটাই কিন্তু তোমার হলো সেল ওয়াল নিয়ে আছে। সেল ওয়ালের মধ্যে তোমার যে সেল ওয়ালের কম্পোজিশন আছে, তারপর লাইপোপলিস্যাকারাইড আছে, তারপর পেরিপ্লাজমিক স্পেস আছে, সেলের পার্থক্য আছে, তখন তোমরা পেরিপ্লাজমিক স্পেস জানবা। আজকে যদি জানতে চাও তাহলে তোমাকে সেল ওয়ালটাতে পড়ি এইটা। এখন কি তাহলে সেল ওয়ালটা কি পড়বো? তোমার ক্লাস কন্টিনিউ করতে চাইলে আমি করতেছি, না হলে তাহলে কালকে কি করবা? হ্যালো, স্যার কালকে করে রেগুলার করতে পরবর্তী স্যার এই জন্য অল্প করে করা হবে। আচ্ছা তাহলে ঠিক আছে। একদিন আমি লোড দিচ্ছি না, প্রথম ক্লাস যেহেতু লোড দিচ্ছি না আমি, কালকে হয়তো একটু বেশি নেব। আর আজকে কয়জন তোমরা আসছো শিয়ারিং আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে। এখন স্যার তোমাদের অনেক কাটিতে মানে একসাথে 4-5 জন করে করতেছে, এই জন্য কম মনে 4-5 জন করে মানে একসাথে যে ওরা অনেকে গ্রুপ করে দেখে। গ্রুপ করে দেখে। জি স্যার, আমরা যারা হলে আছি তো যে কয়েকজন স্যার আমরা একই ডিভাইসে অনেকজন একই ল্যাপটপে 4-5 জন গ্রুপ করে ক্লাস করতেছি জি স্যার। স্যার, গ্রুপ করে করলে স্যার অনেক এমবি মানে হচ্ছে স্যার কি হয় সেভ হয়, 4-5 জন একসাথে হয়ে যায়। আচ্ছা না ঠিক আছে। এখন এই জিনিসটা দেখো, আমি যেটা বলবো সেটা হলো যে ক্লাসটা তোমার কিন্তু নিজের সাথেই করবে। একটা তো প্রথম পাস করতে হবে, এটা একটা ব্যাপার আছে। আবার আমি কিন্তু প্রথমে ইন্ট্রোডাক্টরি ক্লাসে বললাম আমি যে এই মাইক্রোবায়োলজি গুরুত্ব কত বড়। যখন তোমরা ডাক্তার হয়ে যাবা তখন বুঝবা যে স্যার কি পড়াচ্ছে। তোমার যখন ওয়ার্ডে যাবা, যখন তোমার ইন্টার্নি যাবা, তখন বুঝবা যে মাইক্রোবায়োলজি কি জিনিস। এবং এখন দেখো এই যে মাইক্রোবায়োলজি নিয়ে এই যে কোভিড যে আক্রান্ত গোটা পৃথিবী, এখন মাইক্রোবায়োলজি গুরুত্ব এখন সবাই বুঝতেছে মাইক্রোবায়োলজি কি জিনিস। ঠিক আছে, যার ফলে মাইক্রোবায়োলজি আমি তোমাকে এখন থেকেই বলতেছি, তোমরা যাতে ভবিষ্যতে শুধু এমবিবিএস না, আমি চাইবো যে আমার ছাত্ররা সবাই পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করবে। সেটা যে কোনো ব্রাঞ্চে, সেটা বেসিক হোক বা ক্লিনিক্যাল সাবজেক্ট হোক, যে কোনো একটা সাবজেক্টে তোমরা ডিগ্রি করবা। এবং ডিগ্রি না করলে উপায় নাই। এখন তোমাকে ভবিষ্যতে ভালো করতে গেলে তোমাকে ডিগ্রি করতেই হবে, এছাড়া তোমার উপায় নাই। এই জন্য তোমার মাইক্রোবায়োলজি এখন হয়তো আমি বুঝতে পারতেছি তোমার কি আসতেছে কি আসতেছে না। হয়তো ক্লাস ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার ফাঁকি দেওয়া মানে আমাকে ফাঁকি দেওয়া না, তোমার নিজেকেই ফাঁকি দেওয়া। ভবিষ্যতে তোমারই কষ্ট হবে, তুমি সমস্যা পড়বে। এই জন্য সবাইকে বলবা যে সবাই যেন ক্লাসে থাকে। এটা স্যার আমরা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট আছি 2 জন। হ্যাঁ, তোমার কয়জন আছে? 4 জন? জি স্যার 4 জনই আছে। জি স্যার, আচ্ছা। 4 জনই আসছি। হ্যাঁ, ইরেগুলার সবাই আছে তো? ইরেগুলার যারা আছে সবাই আছে তো? সবাই থাকো, কারণ এইগুলো ক্লাস আর পরে আর সম্ভব হবে না। এখনই যেটা নেবো এখনই সেটাই। তো ডিএলএম কোর্সে যারা আছো, তোমাদের সিলেবাসে হয়তো অত নাই, কিন্তু আমি যেটা দেখি কি, যখন তোমরা পরীক্ষা দিতে যাবে তখন দেখবে অনেক কিছু পড়তে হবে। কিন্তু যখন ওই সিলেবাস কভার করতে মনে করো স্যার এত ক্লাস করবো, তা না। তোমার ক্লাস তো থাকো, তারপরে তখন তোমার পরীক্ষা যখন দেবে, তোমার তো 2 বছর কোর্স, 2 বছরে তখন বুঝতে পারবে কি পড়তে হবে বেশি, কি পড়তে হবে না। এবং এক সময় অনেকেই দেখা যাবে যে তোমার যে ডিস্ট্রিক্ট ল্যাবরেটরিতে যাবা, ডিস্ট্রিক্টে পোস্টিং হবে, তখন বুঝতে পারবে, তখন সবই জানতে হবে। কোনোটাই তোমাদের তখন মাইক্রোবায়োলজি জানতে হবে, প্যাথোলজি জানতে হবে, বায়োকেমিস্ট্রি জানতে হবে, 3টাই জানতে হবে। কিন্তু তারপরে কিন্তু তোমার ক্লাস সবগুলোই করো, এটাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। জি স্যার। ওয়ালাইকুম স্যার।